তো এই যেমন এখানে দেখেন রয়েছে সেন্টেন্স ট্রান্সলেশন ডে অন, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, এটা প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিন আমরা কোন জায়গা থেকে শুরু করব? সেন্টেন্স ট্রান্সলেশন ডে টু, রনি স্কুলে যায় নাই, এইটা কোন টেন্স? কেউ বলতে পারবেন রনি স্কুলে যায়নি বা যায় নাই, এটা কোন টেন্স? আয়েশা সিদ্দিকা বা শারমিন আক্তার? তার ইয়েটা আবার দেখি তাহলে সেন্টেন্সটা বোঝা যাচ্ছে মানে স্কুলে যাই নাই এটা হচ্ছে আহ এটা ইনডিফিনিট টেন্স হতে পারে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হতে পারে, তাই না? এই জায়গাটা আমি একটু যাই ক্লিয়ার করে দিই। দেখেন, রনি স্কুলে যায়নি এটা বললে এটা হচ্ছে নেগেটিভ, না বোধক একটা বাক্য। কিন্তু এটাকে যদি আমি এইভাবে বলি, রনি স্কুলে গিয়েছিল, হুম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বললাম, রনি স্কুলে গিয়েছিল। এটাকে যদি আমি শুদ্ধ ভাষায় নেগেটিভ করতে চাই, ভালো ভাষা দিয়ে, ভালো বাংলা ব্যবহার করে, তখন এইভাবে বলতে হয় রনি স্কুলে যায়নি। অর্থাৎ বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের একটা নেগেটিভ বাক্য, নেগেটিভ সেন্টেন্স। যদি বলি আমি ভাত খেয়েছিলাম, এটাকে নেগেটিভ কি কখনো এইভাবে কি আমরা কেউ বলি যে আমি ভাত খেয়েছিলাম না? এভাবে কিন্তু আমরা বলি না। আমরা কি বলি? আমি ভাত খাইনি, অর্থাৎ আমি গতকাল খাইনি। আবার আপনারা যে বাক্যটা বললেন ওটাও কিন্তু কারেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা হয় যেমন সে স্কুলে গিয়াছে, সে স্কুলে গিয়াছে বা সে ভাত খেয়েছে, এইটাকে যখন নেগেটিভ করতে হবে তখন বলতে হবে সে ভাত খায়নি। দেখেন এই যে ঝামেলার যে জায়গাগুলো না, এইগুলা খুব একটু মন দিয়ে শিখতে হয়, এবং এই ঝামেলার জায়গা খুবই কম জায়গাতেই হয়। টেন্সের ভিতরে পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ঝামেলার টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স যদি আমি ভালোভাবে শিখি, তো ওই পারফেক্ট টেন্স আমাকে কতবার ভয় দিবে ততবার আমি তাকে জয় করব। তো এই জায়গাটাও আমি মাত্র দুইটা বাক্য দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারি। একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভের যে বাংলাটা আসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও নেগেটিভেরও কিন্তু সেই বাংলাটা একই আসবে। কিভাবে আসবে? এই জায়গাটা আমরা এখন একটু দেখবো যে পাস্ট ইনডেফিনিট একই হচ্ছে, আবার ওখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই হচ্ছে কিভাবে। দেখেন, রনি স্কুলে গিয়েছিল, রনি ওয়েন্ট টু স্কুল। আর যখন বলবো রনি স্কুলে যায়নি, রনি ডিড নট গো টু স্কুল। এবার যদি বলি রনি স্কুলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আমরা কি বলবো? তখন বলবো যে রনি হ্যাজ গন টু স্কুল। তখন আমাকে কি করতে হবে? রনি হ্যাজ গন টু স্কুল। দেখেন আজকে আমি প্রত্যেকটা বিষয় একটু লিখে লিখে আপনাদেরকে দেখাই। এই জায়গাটা সবাই একটু খেয়াল করবেন। এখানে কি লিখলাম? RONI, রনি, হ্যাজ, GONE, গন টু স্কুল, SCHOOL। খুব ভালোভাবে দেখবেন, রনি হ্যাজ গন টু স্কুল কোন টেন্স বলেন তো? সবাই পারবেন আশা করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এর বাংলাটা কি দাঁড়ায়? রনি হ্যাজ গন টু স্কুল, এর বাংলাটা দাঁড়ায় হচ্ছে রনি স্কুলে গিয়াছে, রনি স্কুলে গিয়াছে। দেখেন, তো এই বাক্যটাকে আপনি এখন নেগেটিভ করেন, রনি স্কুলে যায়নি, বাংলাটা কি এসে যাচ্ছে? রনি স্কুলে গিয়াছে, এটা পজিটিভ। আর এর নেগেটিভ কি হবে? রনি স্কুলে যায়নি। তো এইটা কিন্তু আবার বাংলাটা কিছুটা উপরের এই বাক্যটা দেখেন, রনি স্কুলে যায়নি বা যায় নাই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা নেগেটিভও শোনা যায়, আবার প্রেজেন্ট পারফেক্টেরও নেগেটিভ শোনা যায়। এখন আপনি কোন নিয়মে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এখানে পাস্ট পারফেক্টের নিয়মে, আমি যতটুকু জানি এমনিতে যদি এরকম কোনো মিনিং দেয় যে স্কুলে যায়নি বা খায়নি তাহলে ফার্স্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দুইটা দিয়ে করা যায় কিন্তু যখন ফার্স্টে মানে কোনো অতীতে কোনো টাইম মেনশন করে দেওয়া হয় যেমন গতকাল খাইনি বা গত মাসে কিছু করি নাই তখন হচ্ছে মনে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে অবশ্যই হবে অবশ্যই আপনি শতভাগ সঠিক বলেছেন, ওইখানে টাইম মেনশন হ্যাঁ, করে, টাইম উল্লেখ করে দিলে ওইটা কিন্তু আপনি সেই টাইম তখন অনুসারে অর্থাৎ পাস্ট টেন্সে। ফার্স্ট টেন্সে করতে হবে হ্যাঁ, তাহলে টেন্সেই করা যায়। একদমই ঠিক। যেমন এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এরকম একটা কথা আছে, এই সেম একটি কথা, কথাটা হচ্ছে কি, ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ যখন করব, দেখেন এখানে আমরা করতে পারি হি গেভ, VAVE, হি গেভ মি আ বুক, BOOK। এটা ডাবল অবজেক্টের ভয়েস চেঞ্জ, অর্থাৎ এখানে মি একটা অবজেক্ট আর বুক একটা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট। এখন দুইটার যে কোনো একটি ধরে আপনি প্যাসিভ ভয়েসে করতে পারবেন।
হি গেভ মি এ বুক, এ বুক ধরে যদি করেন, এ বুক হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটা সবসময় সাবজেক্টের জায়গায় আসে। কোথায় আসে? সাবজেক্টের জায়গায়। তাহলে প্রথমে নিয়ে আসেন এ বুক, এ বি ডাবল ওকে, এ বুক, সরি এখানে একটা এ বুক, বি ডাবল ওকে, এ বুক। এই বাক্যটা আছে কোন টেন্স? দেখেন পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিটে আমরা কি জানি? অজ ওয়ার আসে। এ বুক ওয়াজ গিভেন, জি আই ভি ই এন, এ বুক ওয়াজ গিভেন টু মি, টু মি, এ বুক ওয়াজ গিভেন টু মি। তারপর কি? বাই হিম, বাই এইচ আই এম, হিম। এই একটা ভাবে করলেন, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্টটা আগে ধরে করা হলো। আর প্রাণীবাচক অবজেক্টটা, অর্থাৎ এই যে দেখেন মি আছে না, এই মিটা থেকে কিন্তু এখানে আই আনা যায়। মি থেকে কি আনতে হবে? আই। অর্থাৎ এই জায়গাটা একটু দেখবো। অর্থাৎ কি দাঁড়াবে? আই ওয়াজ গিভেন, জি আই ভি ই এন, আই ওয়াজ গিভেন এ বুক, অর্থাৎ আমাকে দেওয়া হয়েছিল একটা বই। আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, কি হবে? বাই হিম, বাই এইচ আই এম। অর্থাৎ এখানে আপনি যেটা বলছেন যে অতীতে যদি সময় মেনশন করা থাকে, তাহলে ওখানে আপনি পাস্ট ইনডেফিনিটে করবেন। আর যদি আপনি প্রেজেন্ট পারফেক্টের নিয়মে করতে চান, সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ আমার কথার মূল সারাংশ হচ্ছে, আপনাকে প্রচুর পরিমাণে টেন্সটা খুঁজে বের করা শিখতে হবে। আমাদের দেশের যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যে সব ছেলে মেয়েরা ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন শহরে অনেকে স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে, এই ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এরা কিন্তু খুব ভালোভাবে টেন্স পারে। আমি আমাদের খুলনার করোনেশন স্কুলের, সেন্ট জোসেফ করোনেশন, এগুলো কিন্তু নাম করা স্কুল, এইসব স্টুডেন্ট একসময় বাসায় অফলাইনে পড়াতাম। তো দেখতাম তারা থ্রিতে পড়ে আমি পড়াতে গেলে এমন এমন কোশ্চেন করতো, থ্রির বাচ্চা, আমি অবাক হয়ে যেতাম। কিভাবে জানেন? ওরা ছোটবেলা থেকেই ওইভাবে গড়ে উঠেছে। আমি তো আপনাদের সামনে বাংলায় কথা বলছি, ওদের সামনে বাংলায় কথা বলা যায় না। দেয়ার ইজ নো ইউজ অফ বেঙ্গলি মিনিং। থ্রিতে পড়ে, ফোরে পড়ে, সেই সব স্টুডেন্টদের সামনে অনর্গল ইংলিশে কথা বলা লাগে। কেননা তাদের ছোটবেলা থেকে শিক্ষাটা ওইভাবে দিয়েছে। অর্থাৎ তারা টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এইগুলো ছোটবেলা থেকেই খুব পরিপক্ক। এখানে দেখেন লাবণী গান গেয়েছিল, লাবণী গান গেয়েছিল কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। এটা একজন বলেন তো এর কি হবে ট্রান্সলেশন? আয়শা সিদ্দিকা বলেন, লাবণী গান গেয়েছিল। হ্যাঁ, লাবণী, লাবণী সিং এর সং, কেউ বলছে লাবণী। দেখেন একেবারে সহজ এখানে হচ্ছে। হ্যাঁ, এখানে একেবারে সহজ। কিভাবে সহজ দেখেন, এটা হচ্ছে আমাকে, হুম, এটা ওয়াজ দিলে তো আবার কন্টিনিউসে নিয়ে গেলেন। অর্থাৎ লাবণী প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, অর্থাৎ লাবণী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম, পাস্ট ফর্ম যেটাকে বলি, তারপর অবজেক্ট। লাবণী স্যাং এ সং, লাবণী স্যাং এ সং, সিং মানে গান গাওয়া, আর স্যাং মানে গান গেয়েছিল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। শ্যামল বাবু, আপনি একটু বলেন তো, শ্যামল চন্দ্র ভৌমিক, এইটা বলেন আপনি। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, এটা কোন টেন্স এবং এটার সঠিক ইংরেজি অনুবাদটা কি হবে? এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, হুম। ইংলিশটা ফাদার, হ্যাঁ, মাই মাদার, মাই ফাদার গেভ মি অ্যাডভাইস টু মি। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ এখানে ঠিক বলেছেন, মাই ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। গুড অ্যাডভাইস মানে কি? ভালো উপদেশ। এখানে সাবজেক্ট কি? আপনাকে সাবজেক্ট খুঁজে বের করা আমি শিখিয়েছিলাম। অর্থাৎ বাবা, তাহলে বাবা ইংরেজি কি? ফাদার। এরপরে দেন ভার্ব, সাবজেক্টের পরে কি দিতে হবে? ভার্ব। ফাদার গেভ মি, এখানে গিভ কেন দিব না? কারণ বাক্যটা পাস্ট টেন্সে আছে। ফাদার গেভ মি, এরপর অবজেক্ট, অবজেক্ট কি? গুড অ্যাডভাইস। সে গ্লাসটি ভেঙেছিল। মিজানুর রহমান, আপনি বলেন, সে গ্লাসটি ভেঙেছিল, এটা কি হবে? সে গ্লাসটি ভেঙেছিল, হি। এখানে সাবজেক্ট কি দেখেন? হি। এরপরে ভার্ব বসান। হ্যাঁ, এবার সঠিক বলেছেন, হি ব্রোক দা গ্লাস। এখন এই যে দেখেন একেবারে সহজ, কেন সহজ বললাম? পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালীতে কোনো ঝামেলা নেই। যেমন প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্ট কি? হি। মনে রাখবেন, সাবজেক্টের পরেই ভার্ব বসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। তো এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট কি বসালাম? হি। এরপরে ভার্ব বসাতে হবে কি? ভেঙে ফেলা। তো ভেঙে ফেলেছিল, পাস্ট টেন্স।
তাহলে ভেঙে ফেলা ইংরেজি কি? ব্রেক। দেখেন এখানে লিখলাম ব্রেক, পি আর ই এ কে, ব্রেক মানে ভেঙে ফেলা। তো এইটার ভি টু ফর্ম কি হবে? ব্রোক, বি আর ও কে ই। দেখেন ব্রোক, সরি একটু ভুল লিখলাম, বি আর ও কে ই, বি আর ও কে ই, ব্রোক। তো দেখেন এই ব্রেক থেকে আনতে হবে ব্রোক। এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই যে শীটটা আমি দিয়েছিলাম না, কনজুগেশন অফ ভার্ব, কোথায় জানি গেল? এইটা কিন্তু বেশি করে মুখস্থ করতে হবে। সে গ্লাসটি ভেঙেছিল, তাহলে কিভাবে লিখবেন? এই সি, হি ব্রোক, বি আর ও কে ই, হি ব্রোক দা, টি এইচ ই, হি ব্রোক দা গ্লাস, জি এল এ এস এস। দেখেন হি ব্রোক দা গ্লাস হয়ে গেল। এটা কিভাবে লিখলেন? হি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভেঙে ছিল পাস্ট টেন্স ব্রোক, তারপর অবজেক্ট কি? দা গ্লাস। মনে রাখবেন এস বি ও নিয়ম, সবসময় এটা করবেন অ্যাসার্টিভ সেন্টেন্স, এস বি ও, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর নিয়ে আসবেন ভার্ব, তারপর অবজেক্ট। আমি দুধ পান করেছিলাম, দেখেন এটাও কিন্তু সেই পাস্ট টেন্সে চলে আসলাম, আমি দুধ পান করেছিলাম। দেখছেন কত সুন্দর বাক্য। এটা মিতা বলবেন আপনি, আমি দুধ পান করেছিলাম বলেন। I drank the milk. আই ড্রাঙ্ক দা মিল্ক অথবা আই ড্রাঙ্ক মিল্ক। সে বিড়ালটি ইঁদুর মেরেছিল বলেন, পরপর বলে যান। বিড়ালটি ইঁদুর মেরেছিল। দা ক্যাট কিং দা মাউস। মাউস, হ্যাঁ তারপরেরটা বলেন। নানি একটি গল্প বলেছিল। দ্য গ্র্যান্ড মাদার টোল্ড দ্য স্টোরি। হ্যাঁ, ধন্যবাদ, আপনি সবগুলো পেরে যাচ্ছেন। তারপর মা পিঠা তৈরি করেছিল। মাদার মেক দ্য কেক। তারপর সে একটি, সে শি রোড এ শি রোড রাইট এ লেটার। কোনটা? সে একটি চিঠি লিখেছিল, পাস্ট টেন্স, তাহলে রাইট মানে কি? লেখা। রাইট থেকে কি আনবেন? রোড। আচ্ছা দেখেন, হি রোট এ লেটার, আচ্ছা এইটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করেন তো, সে একটি চিঠি লিখিতেছিল, এটা কি বলবেন? হি ওয়াজ রাইটিং হি ওয়াজ হচ্ছে রাইটিং হচ্ছে লেটার। আপনার হচ্ছে হি ওয়াজ রাইটিং এ লেটার, আর সে ফিউচার কন্টিনিউয়াস করেন, সে একটা চিঠি লিখতে থাকবে বা লিখিতে থাকবে, এটা কি হবে? হি হি উইল বি, উইল রাইটিং লেটার। হি উইল বি রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখিতে থাকবে, হি উইল বি রাইটিং আ লেটার। দেখছেন? তাহলে আমরা একটা বাক্যকে, এখানে রয়েছে পাস্ট ইনডেফিনিট, আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই একটা বাক্য দিয়ে 12টা বাক্য করা যায়। সে একটি চিঠি লেখে, অবশ্যই হয়েছে। সে একটি, আপনার টেন্স মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। সে একটি চিঠি, দেখেন আপনারা অনেকেই, ছেলেটা খুবই অসুস্থ। সমস্যা নেই, আপনি, আমি জানি আপনি তো লিখেছিলেন ছেলেটা অসুস্থ। এখানে দেখেন এই ক্লাসগুলা আমি আবারও নিব। এখানে আমি আপনাদের একটা গোপন কথা বলি, কথাটা হচ্ছে কি, ইংলিশে স্পোকেন ইংলিশ করতে গেলে বা গ্রামার শিখতে গেলে আমাদের বেশি কিছু প্রয়োজন লাগে না। আপনি মনে করেন 3 দিন আগে একটা ক্লাস করতে পারেননি, কোনো সমস্যা নেই, আপনি লেগে থাকেন, দেখবেন আগামী সপ্তাহে ওই যে ক্লাসটা মিস করেছেন ওইটা আমি আবার নিব। কারণ এখানে আমি একটা রুটিন, আমার ল্যাপটপে একটা রুটিন সাজানো আছে, 25 থেকে 30টা ক্লাস আছে। এই ক্লাসগুলো আমি বারবার নিব, নিতে নিতে দেখবেন আপনারা কথা বলা শিখে গেছেন। এই যে যেমন টেন্স রিলেটেড একটা শীট, প্রেজেন্টেশনের একটা শীট, এখানে দেখেন এইটা আজকে আপনাদের আমি করাতে চাচ্ছিলাম, যে যেহেতু আপনারা অনেকেই বলেছিলেন স্যার আমরা টেন্সে খুবই দুর্বল, টেন্সের জায়গাটা একটু দেখাবেন, টেন্স না পারলে কিছু করা যায় না। এই যে দেখেন, অল কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট টেন্স। অল কন্টিনিউয়াস মানে কি জানেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এই শীটের ভিতরে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে, এবং অল পারফেক্ট টেন্সও আছে। দেখেন এই জায়গা আমি সামান্য একটু পড়াই আজকে। আমরা টেন্সে অনেকেই দুর্বল, আমি দেখছি যে আজকে একটু আগে একটা ব্যাচ পড়ালাম, আমি জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ পড়িয়েছি। তো ক্লাস শেষে আমি যখন জিজ্ঞাসা করলাম দেখি ছাত্রছাত্রীরা কতটুকু শিখলো, দেখলাম একেবারে জিরো। আমার পড়ানো কোনো কাজ হয়নি, কারণ ওখানে 150 জন ক্লাস করেছে বড় একটা ব্যাচে। তো দেখলাম ওই 150 জনের ভিতরে 130 জনই টেন্স পারে না। এই জন্য আগে আমাদেরকে টেন্সটা ভালো করে ক্লিয়ার করতে হবে। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বুঝালে তার কালকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা সহজ জিনিস, তারপরও আর বারবার আমাদের করতে হবে। চিনিবার উপায় কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, সি স সে এমন থাকে। যেমন বাংলা কয়েকটা বাক্য বলি, আমি ভাত খাচ্ছি, সে কবিতা লিখিতেছে, তারা ফুটবল খেলিতেছে, সে বাজারে যাইতেছে। কি বুঝতে পারছেন? অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন এইগুলা থাকবে। কেউ যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করবেন। গঠন প্রণালী কি হয়? এই যে দেখেন, গঠন প্রণালীটাও খুবই সহজ। গঠন প্রণালীতে হয় হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে,
সাবজেক্টের পরে আমি যার বসে, ভার্বের সাথে আইএনজি বসে, তারপর অবজেক্ট বসে। যেমন দেখেন, আমি যাচ্ছি, আই এম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। তারা আসিতেছে, দে আর কামিং। সে মাছ ধরিতেছে, হি ইজ ক্যাচিং ফিশ। এইখানে একটা মজার বিষয় লিখে রেখেছি, নোট। দেখেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আজকে একটু জেনে যাব। ফিল, FEEL, ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লভ, লাইক, অন্ট, উইশ। এখানে কয়েকটা ভার্ব লিখেছি না? এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলোর সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আমি একটি পাখি দেখিতেছি, দেখেন এটা প্রায় চাকরির পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসে। আমি একটি পাখি দেখিতেছি, এখানে কি, আই সি এ বার্ড। এখানে আই এম সিইং এ বার্ড। আমরা অনেকেই লিখি, অনেকে প্রশ্ন করি যে স্যার কেন এটা হবে না। তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, দেখেন। তুমি কি তাকে বিশ্বাস করছো বা করিতেছো? ডু ইউ বিলিভ হিম। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে হবে। অর্থাৎ বাংলাটা লিখতেছেন কি, তুমি কি তাকে বিশ্বাস করিতেছো, মানে এই মুহূর্তে বিশ্বাস করছো। কিন্তু এটা বাংলাটা এমন হবে, তুমি কি তাকে বিশ্বাস করো, ডু ইউ বিলিভ হিম। আই এম ফিলিং আনওয়েল, দেখেন ইনকারেক্ট। এই বাক্যটা কিন্তু মিথ্যা বা এটা ভুল। উপরের বাক্যটা একটু দেখেন, আই এম ফিলিং ইনকারেক্ট, এটা কিন্তু ভুল। এর কারেক্ট কি হবে, আই এম ফিলিং আনওয়েল। এটা সঠিকভাবে লিখতে হবে, আই ফিল আনওয়েল। এর বাংলা অর্থ, আমি খুব খারাপ অনুভব করছি বা আমি অসুস্থ অনুভব করছি। কিন্তু এইটাকে ফিলিং বলা যাবে না। কি কি ভার্ব আছে, কেউ পড়তে পারবেন? এই যে আমি কালার করে দিয়েছি, ফিল, হেয়ার, এখানে একটু পড়েন তো। ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সেপ্ট, রিমেম্বার ইত্যাদি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, তো এখানে ইনডেফিনিট টেন্স কেন হয় বলতে পারবেন? দেখেন, আমি একটু ব্যাখ্যাটা দেই। জানা নাই। জানা নেই এগুলো। একটু একটু স্যার, প্রশ্ন ছিল, জিরান তো হবে এগুলো, তাই না স্যার? জিরান্ড হয়, হ্যাঁ বলেন, তারপরও জিরান্ড মোটামুটি হতে পারে এটা। এমডি তোফাজ্জল ক্লাসে জয়েন করে চলে গেল, হ্যাঁ। এখানে জিরান্ড কিভাবে, যেমন ফিলিং বা হেয়ারিং। হ্যাঁ, যেমন তাকে শুনিয়া, যেমন সংবাদটি শুনিয়া আমি বাড়ি থেকে রওনা দিলাম। হেয়ারিং দ্য নিউজ, আই স্টার্টেড ফ্রম মাই হাউস। হেয়ারিং, দেখেন দ্বিতীয় যে ভার্বটা, যে ফিলের পরে হেয়ার আছে না, হেয়ার, আমি একটু বড় করে দিই, দেখেন এই যে হেয়ার। এই হেয়ার এর পরে কিন্তু এখানে আইএনজি করা যাবে। আপনি যেটা বললেন হেয়ার মানে শোনা, হ্যাঁ হেয়ারিং করা যাবে। সিইং, যেমন তাকে দেখিয়া আমি দৌড়ে পালিয়ে গেলাম। সিইং হিম, আই র্যান অ্যাওয়ে। আমি দৌড়ে পালিয়ে গেলাম। অর্থাৎ এগুলো জিরান্ট করা যায়। FEAR, এই ফেয়ার মানে কি, কেউ বলতে পারবেন? এখানে ফেয়ারের কিন্তু 12টি অর্থ আছে। এখানে ফেয়ার মানে কি, FEAR। হ্যাঁ হ্যাঁ বলেন। পাওয়া মনে হয়। FEAR, ফেয়ার মানে ভয় পাওয়া নাকি? দাঁড়ান, এখানে স্যার বাড়া। আমার এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, যাই হোক। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি কাটা কাটা যাচ্ছে? শোনা যাচ্ছে? স্যার বাড়া। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, না এখানে ফেয়ার মানে না, এগুলো সবই ভার্ব। এখানে যা লিখেছে একটাও কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ না, প্রত্যেকগুলো ভার্ব। দেখেন, লাইক মানে পছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া, শোনেন, উইশ মানে হচ্ছে, না এখানে ভয় হলে কি ভার্ব হলো? এখানে ফেয়ার মানে হচ্ছে ভয় করা, FEAR। দেখেন, এখানে প্রত্যেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি, এই যে ভার্ব গুলো আমি লিখেছি না, এর প্রত্যেকটা ভার্ব কিন্তু কখনো আইএনজি ফর্ম হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস হয় না। কিন্তু আপনি শ্যামল বাবু যেটা বলেছেন যে এগুলো জিরান্ড করা যায়, বাট এগুলো কিন্তু কখনো কি করা যায় না বলেন তো, কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না। ইউজ করা যায় না, গ্যারান্ট হয়। এটা কেন লেখা যায় না, কেউ বলতে পারবেন? তাহলে এগুলো সবগুলো মনে হয় আমাদের মনের সাথে কানেক্টেড, অনুভবের বিষয় এরকম। হ্যাঁ দেখেন, এখানে ফেয়ার শব্দের অর্থ কিন্তু ভয় করা, একটু মনে রাখবেন। আর মনের সঙ্গে কানেক্টেড, আপনি প্রায় সঠিক পথে গিয়েছেন। এই যে ভার্ব গুলো দেখেন, থিঙ্ক, চিন্তা করা। এখানে কি আমাদের শরীরের বাহিরের যে অঙ্গগুলা, হাত পা, যেমন ইট মানে খাওয়া, খেতে গেলে কি দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া লাগে না? ডু মানে কাজ করা, অর্ক মানে হচ্ছে কাজ করা, ডু মানে করা। তো করতে গেলে তো হাত লাগে। অক মানে কি, হাঁটা। অর্থাৎ মনে রাখবেন, খুব ভালোভাবে মনে রাখবেন, এই ভার্ব গুলো, এই ক্রিয়াগুলো করতে গেলে আমাদের কখনো কোনো পরিশ্রম হয় না। অর্থাৎ শরীরের বাইরের যে অঙ্গগুলো, এইগুলো কাজে লাগে না। যেমন সি মানে দেখা, এই যে এখানে একটু দেখেন, সি, SEE, সি মানে দেখা।
এটা আমরা চোখ দিয়ে, আপনি মনে করেন দেওয়ালের দিকে তাকিয়ে আছেন একটা ছবির দিকে, এইটা কি আপনার শারীরিক তেমন কোনো পরিশ্রম হচ্ছে? অর্থাৎ আপনার শরীরের বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এইগুলো কিন্তু কাজে লাগে না। অর্থাৎ আমাদের শারীরিক কোনো কসরত করা লাগে না। এইগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। আর এই স্টেটিভ ভার্বের সঙ্গে কখনো আইএনজি হয় না। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এই বোঝে কে? ব্রেনের ভিতরে বোঝে না। অর্থাৎ এইটা কিন্তু স্টেটিভ ভার্ব। বিলিভ মানে বিশ্বাস করা। এখানে কি বিশ্বাস করতে আমার কোনো পরিশ্রম করা লাগে? লাগে না। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা করা, লাভ মানে ভালোবাসা, এটা ভিতরের একটা ব্যাপার। অর্থাৎ মনে রাখবেন এইগুলো কিন্তু আমাদের শরীরের বাইরের যে অঙ্গ প্রত্যঙ্গ, এই ভার্ব গুলাতে ওই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে লাগে না। অর্থাৎ এগুলো করতে তেমন কোনো কষ্ট হয় না। এই জন্য এগুলোকে স্টেটিভ ভার্ব বলে, সরল ভার্ব যেটাকে বলে। অর্থাৎ এই ভার্ব গুলোর সঙ্গে কখনো আইএনজি যুক্ত হয় না। কাইন্ডলি এইগুলো আমরা সবাই একটু মুখস্থ করব। সবাই আমার সঙ্গে একটু মনে মনে বলবেন। ফিল, হেয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার ইত্যাদি। এই ভার্বগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। কি বললাম? এই ভার্বগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। 1 মিনিট বলবেন, দেখেন আমি তাকে ভালোবাসিতেছি, আমি তাকে এই মুহূর্তে ভালোবাসিতেছি, আই অ্যাম লাভিং হিম এট দিস প্রেজেন্ট, এটা কোনোদিন বলা যায় না। বলতে হবে আই লাভ হিম। বলেন আপনার প্রশ্ন। তাহলে তো আমি যদি বলি আমি চিন্তা করতেছি, তাহলে এটার ইংলিশে হবে আই থিঙ্ক। আই থিঙ্ক বা হ্যাঁ, এখানে থিঙ্ক, এই যে দেখেন থিঙ্ক রয়েছে, THINK। আই এম থিঙ্কিং হবে না, আই এম থিঙ্কিং হবে না। আই থিঙ্ক অর্থ আমি চিন্তা করিতেছি। যেমন আমি একটি পাখি দেখিতেছি। আই থিঙ্ক। ইয়েস, একেবারে সঠিক ধরেছেন। আমি একটি পাখি দেখছি, এটা কি লিখেছি দেখেন, আই সি এ বার্ড। অর্থাৎ এটার বাংলা দুই ভাবে হবে। আমি একটা পাখি দেখি, আবার এভাবেও বললে রাইট হবে, আমি একটি পাখি দেখছি। তাহলে দেখছেন এই কন্টিনিউয়াস টেন্সের কত অজানা বিষয় আজকে আমরা এই সামান্য 5 মিনিটে 10 মিনিটে জেনে গেলাম। মনে রাখবেন এই ভার্ব গুলো আজকেই মুখস্থ করে ফেলবেন। এই পিডিএফটা পাঠানোর পরে ফিল, হেয়ার, ফিয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, অন্ট, এখানে প্রায় 12 থেকে 13টা নাকি কয়টি গুণে দেখবেন। এই ভার্ব গুলোর পরে কোনোদিন আইএনজি যোগ করা যাবে না, এটা মনে রাখবেন। এবার দেখেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলেছে বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক সময় সময়ের উপরে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। সেটা যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি চিন্তা করছো। এটা কোনো কোনো ক্ষেত্র বিশেষে, যেমন মতামত চাওয়া হচ্ছে, একটা জায়গায় আপনি আর আপনার বন্ধু বসে আছেন, সে হয়তো মুখে হাত দিয়ে বসে আছে, তো আপনি তাকে বলছেন যে তুমি কি চিন্তা করছো, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এই যে মতামত আপনি চাচ্ছেন তার কাছ থেকে, কোন জায়গায় বলেন, মতামত, এই জায়গাটায় আপনি থিঙ্ক ভার্বের সঙ্গে আইএনজি দিতে পারবেন। পার্টিসিপল। হ্যাঁ, এখানে আবার পার্টিসিপল হয়ে গেল। এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের একটা ব্যবহার। গত ক্লাসে রাত 10টায় যারা ছিলেন, 10:30টায় পার্টিসিপল বুঝিয়েছিলাম, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। আপনাদেরও পার্টিসিপল করাবো, আগে বেসিক গুলো একটু শিখিয়ে নি। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি চিন্তা করিতেছো। তারপর দেখেন প্রতীক্ষা। প্রতীক্ষা মানে কি, অপেক্ষা। আই অ্যাম এক্সপেক্টিং, এখানে অপেক্ষা না মানে কারো কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া। আই অ্যাম এক্সপেক্টিং ইউর অ্যারাইভ্যাল, আমি তোমার আগমনের অপেক্ষায় বসে আছি। এই যে প্রতীক্ষা বা অপেক্ষা, এই এক্সপেক্ট মানে হচ্ছে অপেক্ষা করা। এখানে কিন্তু অপেক্ষা বোঝাতে তখন আপনি আইএনজি যুক্ত করতে পারবেন। আইএনজি বুঝাতে এই এক্সপেক্ট দেখেন উপরে আছে, এখানে এক্সপেক্টের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, এই যে এক্সপেক্ট। কিন্তু আপনি যদি কারোর সঙ্গে অপেক্ষা করছেন তখন আপনি এক্সপেক্টিং দিতে পারবেন। অর্থাৎ মতামত বোঝালে সেক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মে আপনি থিঙ্কিং দিতে পারবেন। আর এক্সপেক্টিং বোঝাতে, কারো আগমন বোঝাতে, আপনি এখানে এক্সপেক্টের সঙ্গে আইএনজি দিতে পারবেন। এইবার একটা বিষয় আমরা দেখব, নোট 3। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম ও গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আগে আমি একটু উদাহরণ পড়ে আসি। আমি আগামীকাল ঢাকায় যাব। আমি আগামীকাল ঢাকায় যাব অর্থাৎ এখন বাজে মনে করেন প্রায় রাত 12টা, আমি সকাল 6টার সময় রওনা দিব, আর মাত্র কয়েক ঘন্টা পরে। বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন, সূক্ষ্ম একটা বিষয়। আমি আগামীকাল ঢাকায় যাব, অর্থাৎ এখন 12টা বাজে বা 11টা বাজে, আমি আজকে ভোরবেলায় 6টার সময় ঢাকায় যাব। তো এই যে দেখেন একটু পরে আমি যাব, আমার ব্যাগ ট্যাগ সব গোছানো, এই যে বিষয়গুলো না, এটা কখন, কোন টেন্স, ফিউচার বোঝাচ্ছে যে আমি আগামীকাল ঢাকায় যাব।
কিন্তু এই বাক্যগুলোকে বলা হয় নিয়ার ফিউচার। নিয়ার মানে নিকটে, অর্থাৎ খুব নিকটে যদি কোনো ভবিষ্যৎ কাল হয়, খুব নিকটে যদি কোনো ভবিষ্যৎ কাল হয়, তাহলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হয়। সেটাকে কিসে করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হয়। দেখেন, আমি আগামীকাল ঢাকায় যাব, কি লিখেছি পড়েন তো? আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো। তাহলে কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে দিলাম। আই অ্যাম গোয়িং টু ঢাকা টুমরো, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস টেন্স, একটু ভালো করে খেয়াল করেন। সবাই স্যার কিন্তু এটা এখানে সাড়া দিতে হবে। হ্যাঁ, মিতা, আয়শা সিদ্দিকা, মিজানুর রহমান, একটু কথা বলবেন প্লিজ। আমি আগামীকাল ঢাকায় যাব, এটা তো হওয়া উচিত ছিল এরকম, আই উইল গো টু আই উইল ঢাকা গো টুমরো। টু। আই উইল গো টু ঢাকা টুমরো, কিন্তু এখানে এইভাবে করলাম কেন? আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এটা কেন লিখলাম? এটাকে বলা হয় নিয়ার ফিউচার। এই যে দেখেন, এই নোট 3 একটু পড়ে দেখেন, এই নোট 3-তে কি লিখেছি? এখানে লিখেছি নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় কাম এবং গো, এই ভার্ব দুইটার ক্ষেত্রে ভবিষ্যৎকালের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এইখানে দেখেন, তুমি কি আজ আসবে? তুমি কি আজ আসবে, অর্থাৎ দুপুর বেলায় আপনার ছেলের কাছে ফোন দিয়েছেন, সে হয়তো মেসে থেকে পড়াশোনা করে, তো আপনি তাকে বলছেন যে বাবু তুমি কি আজ বাড়ি আসবে, অর্থাৎ সে একটু পরে বাড়ি আসতে পারে। তো এখানে কি বলতে হবে? আর ইউ কামিং টুডে? আর ইউ কামিং টুডে, তুমি কি আজ বাড়ি আসিতেছো? অর্থাৎ বাংলায় বলতে হবে ফিউচার টেন্স, কিন্তু ইংরেজিতে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আরো একটু ভালো ব্যাখ্যা দেই, যখন একটু পরে কোনো কাজ হবে, একটু পরেই, 2-4-5 ঘন্টার ভিতরে, এই বাক্যগুলোকে আমরা বাংলায় বলবো ফিউচার ইনডেফিনিট, কিন্তু এটা ইংরেজিতে করার সময় আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইগুলাকে বলা হয় নিয়ার ফিউচার। গ্রামারের ইনস অ্যান্ড আউটস এগুলো না জানলে কথা বলা যায় না। আমি আগামীকাল ঢাকা যাব, এটাকে কেউ যদি এইভাবে বলে আই উইল গো টু ঢাকা টুমরো, তারটা ভুল হবে না, তার সেই বাক্যটা সঠিক। কিন্তু আবার যদি কেউ বলে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, অর্থাৎ আমি যাবই, আমার ব্যাগ সব রেডি, আমি সকাল হলেই ঢাকায় রওনা দিব, এ বাক্যটাও কিন্তু রাইট। আমি আগামীকাল ঢাকায় যাব, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বাংলা সহ ইংরেজি এক নিঃশ্বাসে কেউ বলতে পারবেন? এখানে কারো ক্লিয়ার আছে? আয়শা সিদ্দিকা, মিতা, মিজানুর রহমান, এখানে এগুলো দেখেন, আমরা সবাই এখানে বন্ধু, আমরা সবাই ফ্রেন্ড, এটা মনে করতে হবে। এটা মনে করে এই কথাগুলো বলতে হবে, ভুল হয় হোক। যেমন আমি যদি বলি, আমি একটু উদাহরণ দেই, দেখেন, আমি ভাত, ইডেন আমি একটু উদাহরণ আছে। দেই, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। এইভাবে। বাংলা হ্যাঁ হ্যাঁ বলেন। বাংলা কয়েকটা মানে দিলে আমরা চেষ্টা করবো যে এটা এগুলো আমরা করতে পারতেছি। না না না, বাংলা দিব না, বলছি যে আপনারা কতটুক শিখেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যেমন আমাকে, আমার কথাগুলো একটু শোনেন। আমি বললাম এক নিঃশ্বাসে বা দ্রুত, মানে আমি জানতে চাচ্ছি যে টেন্সটা আপনারা একেবারে ফুলফিল ভাবে শিখতে পেরেছেন কিনা, আপনাদের রক্তের সঙ্গে মিশে গেছে কিনা। যেমন আমার মতো এইভাবে বলতে হবে, আমি ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি মোবাইল ফোনে কথা বলছি, আই এম টকিং ওভার মোবাইল ফোন, আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল, আমি তার সঙ্গে দেখা করছি, আমি স্কুলে যাচ্ছি, আমি মাছ ধরছি, আই এম ক্যাচিং ফিশ, সে বাড়ি আসিতেছে, হি ইজ কামিং হোম। অর্থাৎ এইভাবে দ্রুত বলে দিতে হবে, তখন আমি বুঝবো যে আপনি এই টেন্সটা খুব ভালোভাবে বুঝেছেন। এইভাবে পারা যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যামল বাবু, ক্যান ইউ ডু ইট? আপনি কি পারবেন এটা? ইয়েস স্যার। হ্যাঁ বলেন তো। মানে একটু দ্রুত বলে যেতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কয়েকটি বাংলা বাক্য বলেন, সঙ্গে সঙ্গে তার ইংলিশে ট্রান্সলেট বলেন, দেখি কেমন পারা যায়। আই এম স্লিপিং নাও, হুম। আই এম স্টাডিং নাও, হ্যাঁ। আই এম eating now, হুম। I am going to market, হ্যাঁ। I am going to Dhaka, হ্যাঁ। I am reading to now, I am etc. থ্যাঙ্কস এ লট, আপনি অনেক খুব ভালো বলেছেন। আর কেউ পারবেন এইভাবে? আমি ঠিক এইভাবেই চাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা বাংলা বাক্য বলেন, সঙ্গে সঙ্গে তার ইংলিশ বলতে হবে। ভেবে বলা যাবে না, যে ভেবে ভেবে ধীরে ধীরে স্লো স্লো বলবো, তা না। অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে টেন্সটা আপনার ক্লিয়ার হয়েছে কিনা। আমার ব্যাচে যারা পড়ে অবশ্যই ইংরেজি ভাষাটা তারা শেখে, কেন শেখে? আমি তাদেরকে সেইভাবে পরিচর্যা করি। তো এখানে আমি শুধু পড়াই গেলাম, আপনারা শিখলেন কিনা, আমি ফিডব্যাক নিলাম না, এটা কিন্তু একজন ভালো টিচারের কোনো গুণাবলীর মধ্যে পড়ে না।
তো দেখেন যারা পারবেন তারা ধন্যবাদ, একটু পরে বললেও হবে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি একটু পড়িয়ে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে পারবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু সে পারবে। দেখেন এই টেন্সটা পড়ানোর পরে আজকে আমি এই জায়গাটা একটু হাত দিতে চাচ্ছি। জায়গাটা হচ্ছে এই যে খুব ভালো একটা জায়গা, দেখেন এটা হচ্ছে কি লিখলাম এখানে, 100+ ইংলিশ স্পিকিং টপিকস উইথ স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমরা শুধু, অনেকেই ফোনে বলে যে স্যার আপনার কাছে কি স্পোকেনের কোনো ব্যাচ আছে, স্পোকেন করান? তো এই সেই স্পোকেনের জায়গাটা। কিভাবে? পার্সোনাল ইন্ট্রোডাকশন, এই যে 100+, 100টিরও বেশি ইংলিশে কিভাবে স্পিকিং করতে হয় সেই শীট আমার কাছে আছে। অর্থাৎ শীট না, এখানে 100টির বেশি নিয়ম রয়েছে। দেখেন প্রথম নিয়ম, পার্সোনাল ইন্ট্রোডাকশন, ব্যক্তিগত পরিচিতি। টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে বলা। তো এইগুলো টেন্স ঠিক রেখে বলতে হয়। কিভাবে? মাই নেম ইজ, কি লেখছে, ফরজ হাসান নাকি ফারাজ হাসান? আচ্ছা ফারাজ হাসান, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমার নাম হয় ফারাজ হাসান। আই অ্যাম অ্যান অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স প্রফেশনাল উইথ ওভার 6 years and experience in financial oversight, administrative efficiency and client service. I am passionate about creating efficient financial system. এরপর কি লিখছে? হোয়াট ইউর হবিস, হোয়াট ইউর হবিস, তোমার শখ কি? আই এনজয় গোয়িং টু জিম, আমি জিমে যেতে ভালোবাসি। এক্সপ্লোরিং নিউ টেকনোলজিস অ্যান্ড ওয়ার্কিং অন sustainable development projects. Describe your daily routine. I start my day early with some exercise, then head to work. এই দেখেন head to work মানে কি জানেন? একটা ফ্রেজ, কাজ শুরু করি। And in the evening I spend time with my family or personal projects. এইবার এইটার উপরে আপনাকে বলতে হবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এই দেখেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধুগণ এবং পরিবার। ক্যান ইউ ডিসক্রাইব ইউর ফ্যামিলি, আপনি কি আপনার পরিবার সম্পর্কে বলতে পারেন? বলতে হবে যে ইয়েস আই ক্যান ডিসক্রাইব মাই ফ্যামিলি। তারপরে প্রথমেই বলতে হবে যে আই হ্যাভ বর্ন ইন আ এক্সটেন্ডেড ফ্যামিলি অথবা নিউক্লিয়ার ফ্যামিলি। দেয়ার আর মাই ফাদার অথবা দেয়ার ইজ মাই ফাদার, মাই মাদার, মাই ইল্ডার ব্রাদার অ্যান্ড মাই সিস্টার। তারপর বলতে হবে মাই ফাদার ইজ আ গভর্নমেন্ট জব হোল্ডার অ্যান্ড মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। I have come from a Muslim middle class family. তারপর বলতে হবে মাই ফ্যামিলি ইজ ভেরি টিনি, টিনি মানে ক্ষুদ্র। যদি আপনার ছোট পরিবার হয় এটা বলতে পারবেন, যদি বড় হয় বলতে হবে লার্জ ফ্যামিলি। তারপর বলতে হবে দেয়ার আর সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ বোথ ফ্যামিলি, অর্থাৎ বড় পরিবার এবং ছোট পরিবারে সব জায়গায় কিছু মেরিটস এবং ডিমেরিটস রয়েছে। আই থিঙ্ক নিউক্লিয়ার ফ্যামিলি ইজ ভেরি গুড টু মি, ছোট পরিবার আমার কাছে খুব ভালো। আই লাইক নিউক্লিয়ার ফ্যামিলি। কেউ যদি বড় পরিবার পছন্দ করেন বলতে হবে আই লাভ এক্সটেন্ডেড ফ্যামিলি। দেখেন এখানে এগুলা কিন্তু সব উত্তরও দেওয়া আছে নিচে। এই যে টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড হলিডেজ, এগুলোর উপরে কথা বলতে হবে। তো কথা বলতে গেলে প্রথমে কিন্তু আমার টেন্স সম্পর্কে ধারণা না থাকলে কথা বলা যাবে না। হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, এটার বাংলা কি? এই যে বাক্যটা হাউ অফেন ডু ইউ স্পেন্ড, এখানে ডু কেন আনলাম এইটা নিয়ে একটু ব্যাখ্যা দিতে পারবেন? আমি বহুবার এটা পড়িয়েছি আজকে। জি স্যার। হ্যাঁ বলেন কিভাবে সব জি স্যার। বলেন বলেন। এটা বিপদ সবাইকে তুমি তোমার পরিবারকে সবাই দাও কিনা। হ্যাঁ, তো না আমি বলছি যে আমার প্রশ্নটা এখানে যে এখানে ডু বসলো কেন, এখানে ডু কেন হলো বলেন। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। তো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করব তখন আমরা ডু ডাস এগুলা ব্যবহার করি। তো এখানে যেহেতু ইউ তাই এখানে ডু বসছে। এরপর হাউ আসছে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন করতে পারি। তো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটা আমরা ইন্টারোগেটিভ করছি প্রথমে, ওই জন্য টু বসছে। আসলে আপনার জন্য একটা করতালি দেওয়া যায়, অনেক ভালো বলেছেন, অনেক ভালো। আমার মনের কথাগুলো আপনি তুলে ধরেছেন, আমার সামনাসামনি থাকলে আপনাকে একটা পুরস্কার দিতাম, ছোটখাটো পুরস্কার। অনেক ভালো বলেছেন। দেখেন আমি এতটুকু চাচ্ছিলাম জাস্ট, এই যে দেখছেন আমি শিখাতে পারছি কিনা তার প্রমাণ কিন্তু এই জায়গায়। উনি কি বলছে? শারমিন আক্তার আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাঙ্কস এ লট। ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, এর আগে দেখেন হাউ রয়েছে।
এইরকম একটা ক্লাস কিন্তু আমি আপনাদেরকে নিয়েছি, আপনাদের কারো খেয়াল আছে কিনা। এটাকে বলা হচ্ছে WH যুক্ত ইন্টারোগেটিভ। WH যুক্ত ইন্টারোগেটিভ। এই যে হাউ অফেন ডু ইউ স্পেন্ড, কতটুক সময় তুমি ব্যয় করো। হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, তুমি কতটুক সময় ব্যয় করো তোমার পরিবারের জন্য। আমার প্রশ্নটা ছিল এখানে ডু হলো কেন। আমরা অনেকে এটা জানি, অনেকে জানি না। যারা না জানি আজকে শুনে যাব। এখানে ডু বসেছে, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে, কর্তা অনুসারে। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন তখন ডু নট বা ডাজ নট। তো যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করা হয়েছে, আচ্ছা এই বাক্যের অ্যাফার্মেটিভ কি দাঁড়ায় কেউ বলতে পারবেন? হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইয়ার ফ্যামিলি, এটার অ্যাফার্মেটিভ কি হয়? এই বাক্যটা তো ইন্টারোগেটিভে আছে, এর অ্যাফার্মেটিভ কি হবে? আমি বলি শোনেন, এর অ্যাফার্মেটিভ হবে হচ্ছে তুমি, হাউ ডু ইউ না হাউ স্পেন্ড দিলে তো, টাইম উইথ ইউর হ্যাঁ ফ্যামিলি? হাউ দিলে তো আবার সেই ইন্টারোগেটিভ হয়ে গেল। এখানে ভাই বাক্য, আমি বলবো, বলেন ডু বলেন। ইউ হ্যাঁ স্পেন্ড মিতা, আপনি বলেন মিতা। ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, তুমি তোমার ধন্যবাদ ফ্যামিলির সাথে ধন্যবাদ। কেমন তুমি তোমার ফ্যামিলির সাথে সময় ব্যয় করো। মেনি মেনি থ্যাঙ্কস। অর্থাৎ এখানে বলতে হবে ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের সাথে সময় ব্যয় করো। এইবার এখানে যখন আমরা প্রশ্ন করব তখন দেখেন যে বাক্যে, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যে, ইন্টারোগেটিভ ওই অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ বাক্যে কখনো কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই, একটা মেইন ভার্ব আছে ইট। এই বাক্যটাকে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন? তখন ডু বা ডাজ আনতে হবে। ডু আই ইট রাইস, এই ডুর কিন্তু এখানে কোনো অর্থ নেই। এই ডু কিন্তু এখানে নিষ্ক্রিয়, এর কিন্তু কোনো বাংলা বা গ্রামার অনুসারে, ইংলিশ ব্যাকরণে এই ডু এর কোনো অর্থ হয় না। কিন্তু এখানে বসানো হয়েছে কেন? এটার কিন্তু একটা মিনিং থাকে, মানে এ একটা মিনিং তৈরি করতে, অর্থ তৈরি করতে সাহায্য করে। বাংলায় যারা উপসর্গ পড়েছেন, উপসর্গের কিন্তু অর্থ দ্যোতকতা নেই, কিন্তু অর্থ বাচকতা আছে, এমন একটা শব্দ পড়েছেন। অর্থাৎ যেমন আমি যদি বলি বীর, এই বীর শব্দটি বয় দীর্ঘিকার র, এর কিন্তু একটা অর্থ আছে, বীর মানে যারা যোদ্ধা করে, যুদ্ধ করে। কিন্তু আমি যদি বলি প্রবীর, বীরের আগে আমি প্রো উপসর্গ যোগ করলাম, এই প্রো এর কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু প্রবীর এর আবার অর্থ হয়ে গেল, প্রবীর মানে হচ্ছে প্রকৃষ্ট যে বীর, অর্থাৎ যে বীর খাঁটি, খাঁটি লোক। অর্থাৎ উপসর্গের মতো এখানে এই ডু কিন্তু এই বাক্যটাকে সাহায্য করার জন্য এসেছে। তো মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রেজেন্টে আসে ডু বা ডাজ, আর পাস্ট টেন্সে আসে ডিড। এই ব্যাখ্যাগুলো যখন আপনি শিখে যাবেন, শুধুমাত্র কয়েকটা রুল শিখে, স্পোকেন ইংলিশ আমি শিখাই দিলাম, ইউটিউবে দেখবেন হাজার হাজার ভিডিও আছে, অনেক টিচার ছোট ছোট রুল করে ছেড়ে দিচ্ছে। ওই রুলগুলো শিখে কখনো ইংরেজিতে পারফেক্টলি কথা বলা যায় না। আমি ছোটবেলায় একটা টিয়া পাখি পুষেছিলাম, তো ওই পাখিটা, ওকে আমি কিছু কথা শিখাইছিলাম। সকালবেলা আমাকে আমার নাম ধরে ডাকতো, প্রসেন, ওঠ 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 ওঠ, ঘুম থেকে আমাকে উঠিয়ে দিত, জাগিয়ে দিত। কিন্তু এর বাইরে সে আর কোনো কথা বলতে পারতো না। কেন পারতো না? কারণ তাকে আমি মাত্র কয়েকটা সেন্টেন্স শিখিয়েছি। ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামারটা যদি এই ইনস অ্যান্ড আউটস, গ্রামারের রুলগুলো ভালোভাবে জানা যায়, বোঝা যায়, আপনি অনর্গল কথা বলতে পারবেন, আপনি লিখতে পারবেন, অপরের বক্তব্য শুনে বুঝতে পারবেন। চারটা যে স্কিল রয়েছে, রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসেনিং স্কিল আর স্পিকিং স্কিল, এই চারটা স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন। কিভাবে পারবেন? আপনাকে এই গ্রামার গুলো একটু শিখতে হবে। তো এখানে ডু কেন হলো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আসে। তো হাউ অফেন ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের জন্য সাধারণত কতটুকু সময় ব্যয় করো? তো বলতে হবে রেগুলারলি আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি আফটার 8 o'clock অর 7 o'clock, অথবা ইন দ্য আফটারনুন, বিকেল বেলায় আমি আমার পরিবারের সাথে সময় ব্যয় করি। কখন? ফ্রম রিটার্ন অফিস, আমি অফিস থেকে ফেরার পরে। 6 নম্বরে বাক্য কি আছে দেখেন, ডু ইউ প্রিফার এ স্মল অর লার্জ ফ্যামিলি। এখানে কি রয়েছে? ডু ইউ প্রিফার, আবার সেই ডু চলে এসেছে। এই ডু কেন আসলো? এই বাক্যটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। এই ডু এর কিন্তু কোনো অর্থ নেই, এখানে ডু মানে কিন্তু করা না। অনেকেই বলে স্যার ডু মানে তো করা, নো, এখানে ডু এসেছে সাহায্য করার জন্য। বাসের ড্রাইভার বাস চালায়, কিন্তু বাসের দরজায় গেটে একজন দাঁড়িয়ে থাকে হেল্পার, ও কিন্তু বাস চালায় না, মেন দায়িত্বের ড্রাইভার,
কিন্তু চালককে সাহায্য করে। এই ডুও কিন্তু ঠিক তাই, এখানে ডু না দিলেও হবে না, আবার ডু এর কোনো অর্থ হয় না। কত রকম জ্বালা দেখেছেন, ডু এর কোনো অর্থ নেই, আবার ডু না দিলে বাক্য ভুল হয়ে যাবে। ডু ইউ প্রিফার, তুমি কি পছন্দ করো এ স্মল অর এ লার্জ ফ্যামিলি? বলতে হবে ইয়েস, আই প্রিফার এ স্মল ফ্যামিলি, অথবা বলতে হবে আই প্রিফার এ লার্জ ফ্যামিলি। যে যেমনটা পছন্দ করেন তার মনের ভাব প্রকাশ করবেন। এইবার বলছে হোয়াই, কেন তুমি পছন্দ করো? বলতে হবে দেয়ার আর সো মেনি অ্যাডভান্টেজেস ইন আ স্মল ফ্যামিলি। At first, I will say there is no there is no, কি বলা যায় বলেন তো, সেখানে কোনো সংঘর্ষ নেই বা সেখানে কোনো অশান্তি নেই, এটার ইংরেজি কি বলতে পারবেন? এইভাবে বলা যায় দেয়ার ইজ সো মেনি পিস, অথবা দেয়ার ইজ নো ক্লাশ। ক্লাশ মানে হচ্ছে সংঘর্ষ, একটা ভালো ইংরেজি শুনে যাবেন। দেয়ার ইজ নো ক্লাশ বিটুইন দ্য ফ্যামিলি মেম্বার্স ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি অর ইন এ স্মল ফ্যামিলি। দেয়ার আর সো মেনি পিস, অথবা পিস ইজ ইন এ স্মল ফ্যামিলি, ছোট পরিবারে শান্তি থাকে। বাট অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ নো পিস ইন দ্য লার্জ ফ্যামিলি, বাট দেয়ার ইজ এ পিস ইন দ্য লার্জ ফ্যামিলি, মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আর অর্গানাইজড। অর্থাৎ বড় পরিবারের প্রত্যেকটা সদস্য খুব সুসংগঠিত। দেখবেন বড় পরিবারে থাকার একটা মজাও রয়েছে। এখানে কেউ থাকেন কিনা আমি জানি না, আমি কিন্তু বড় পরিবারে এক্সটেন্ডেড ফ্যামিলিতে বেড়ে উঠেছি। আমার কাকা কাকি, আমার দাদা দাদি, এদের সঙ্গে এখনো কিন্তু আমরা যৌথ পরিবার। তো এই পরিবারে বেড়ে ওঠার কিছু সুবিধা অসুবিধা থাকে। টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে এক কথায় বলতে হবে মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ রনি, অথবা সৈকত বা সাখাওয়াত, আপনি যে কোনো একটা কিছু বলতে পারবেন। তো এই যে কথাগুলো আমি সাজিয়ে বললাম, এই কথাগুলো বলা কিন্তু আহামরি কঠিন কোনো কাজ না, এই কথাগুলো বলা খুবই সহজ। দেখেন আমি এই জায়গাটা আপনাদের প্রেজেন্টেশন দেওয়া শিখিয়েছিলাম, গত ক্লাসেও মনে হয় আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, নাকি কোন ব্যাচে পড়াইছিলাম আমার মনে নাই। এই দেখেন প্রেজেন্টেশন, হাউ ক্যান উই স্টার্ট এ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। অনেকদিন হয়ে গেল কিন্তু আপনাদেরকে আমি পড়াচ্ছি, তো আপনারা মনে মনে ভাবতেছেন যে স্যার আমাদেরকে কবে কথা বলা শিখাবে, প্রেজেন্টেশন, কিন্তু এখন আমি সেই জায়গাটায় চলে আসছি। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, এটা একটু পড়ে ফেলেন তো। এই যে সিস্টেম অন, স্টার্টিং সিস্টেম অন, একজন একটু এই বাক্যগুলো পড়েন, তারপর আমি মিনিং Good করে দিব। afternoon. How are you? This is name. First, I would like to thank my honorable moderator of the sir brother name for giving me such chance to say a few words about the selected topic in the front of you. Today's topic is topic names, dear audience. এই ডিয়ার অডিয়েন্স বলে এইবার আপনি এই জায়গা থেকে বলা শুরু করবেন। এখান থেকে আপনি বলবেন, কি বলবেন? মনে করেন আপনার একটা টপিকস দেওয়া হলো রোড অ্যাক্সিডেন্ট, অথবা দেওয়া হলো রোহিঙ্গা প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, অথবা দেওয়া হলো ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, অথবা দেওয়া হলো হাউ টু লার্ন ইংলিশ ভেরি কুইকলি, বিভিন্ন বিষয়ের উপরে। তো প্রথমে আপনাকে বলতে হবে, মনে করেন আপনার অনুষ্ঠানটা করতে করতে বিকাল হয়ে গিয়েছে, সেখানে আপনি প্রথমেই বলবেন ডেস্কের সামনে দাঁড়িয়ে, গুড আফটারনুন এভরিওয়ান, শুভ বিকাল সবাইকে। হাউ আর ইউ, আপনারা কেমন আছেন? দিস ইজ, এখানে যার যার নাম বলতে হবে। দিস ইজ মিতা আফরোজ, দিস ইজ আয়শা সিদ্দিকা, যার যে নাম এটা বলবেন। তারপর কি বলতে হবে? আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর, প্রথমে আমি আমার সম্মানীয় যে মডারেটর অথবা স্যার বা ব্রাদার, তারকে আমি ধন্যবাদ জানাতে চাই। তার নামটা এখানে দিয়ে দিবেন, এই যে দেখেন এখানে নেম রয়েছে, অর্থাৎ এখানে তার নামটা বসাতে হবে। তারপর কি? এইটা যদি একটা সঙ্গ বলছেন একটু বলবেন, আই উড লাইক টু এখানে কেন ইউজ করলাম? আই উড লাইক টু, এটা ভদ্রতার সঙ্গে প্রশ্ন করতে গেলে বিনয়ের সহিত বিনয়ের সঙ্গে কাউকে উড লাইক টু ব্যবহার করবেন, উড লাইক টু। যেমন হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রশ্ন করবেন। দেখেন কথা বলতে গেলে বেশি কিছু লাগে না, আমার কাছে সেই শীট গুলো আছে, আমাকে একটু আগাতে দেন। এখানে আমার একটা শীট রয়েছে যে কিভাবে আপনি সকাল থেকে প্লিজ, কার জানে একটু সাউন্ড হচ্ছে, দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দোকানে হোক, আমরা কোনো মার্কেটে হোক, বা আমরা কোনো অন্য কোথাও হোক, কিভাবে এই কথাগুলো বলবো আমরা সেইগুলো একটু এখানে দেখবো। অর্থাৎ আমাদের একটা শীট সাজানো আছে, সেখানে কিন্তু আমরা কথাগুলো বলতে পারবো। হ্যাঁ আমি পড়াচ্ছি, তো 1 মিনিট পরে ফোন দিচ্ছি। তো দেখেন এখানে কি বলতে হবে, এখানে আমাদের জায়গাটা ঠিক এভাবে আমরা একটু বলবো যে আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর। এখানে উড লাইক হচ্ছে ভদ্রতা প্রকাশের জন্য,
এখানে তার নামটা বলবেন। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। এত সুন্দর একটা টপিকসের উপরে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মডারেটর স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই। টুডেস টপিক ইজ ড্যাশ, এখানে টুডেস টপিকটা কি সেটা নাম বলবেন। টপিকস নেম, এখানে টপিকস নেম কি, ডিয়ার অডিয়েন্স। এই ডিয়ার অডিয়েন্স বলে আপনি আপনার কথা, যেটাকে বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য প্রেজেন্টেশন, বডি অফ দ্য এসে বলা হয়। তো এইটা বলার পরে আপনি যখন শেষ করবেন, দেখেন এখানে আরো একটা রয়েছে স্টার্টিং সিস্টেম 2। এবার কিভাবে আমরা শেষ করব, ফিনিশিংটা কিভাবে হয়, ফিনিশিং সিস্টেম দেখেন। কথা বলার পরে ফিনিশ করবেন কিভাবে। দ্যাটস অল, দ্যাটস অল ফ্রম মাই সাইডস, আমার তরফ থেকে এতটুকু। ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। বিং মানে এখানে একটা নির্দিষ্ট সময়, ফর দ্য টাইম বিং এটার অর্থ হচ্ছে এই সময়ের জন্য, এটা একটা ফ্রেজ, ফর দ্য টাইম বিং। এই ফ্রেজ দেখেন, আমরা তো এখানে ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমি মিনিমাম 500 ফ্রেজ জানি, 500। কিন্তু এইগুলো তো আপনাদের এখন মুখস্থ করতে গেলে বললে আপনাদের মাথা ঘুরে যাবে যে ভাইয়া অতগুলো কবে মুখস্থ করব। কিন্তু এগুলো স্টুডেন্ট লাইফ থেকে, হ্যাঁ এই পড়তে হবে। এই যে কে জানি বলছেন ধন্যবাদ, এই কষ্টটা করতে হবে। এই যে ফর দ্য টাইম বিং এখানে আমি লিখেছি, এটা কিন্তু একটা ফ্রেজের ইংলিশ। যেমন হি ডিড দ্য ওয়ার্ক বাই ডিন্ট অফ হিজ ওন অ্যাকর্ড। এই যে বাই ডিন্ট অফ, একটা কথা বললাম, এই বাই ডিন্ট অফ একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে বলে বা গুইনে। সে তার নিজের শরীরের শক্তির বলে কাজটা করেছিল, সে তার নিজের মেধার বলে কাজটা করেছিল। এই বাই ডিন্ট অফ মানে কি, ফর দ্য টাইম বিং শব্দের অর্থ কি, এগুলা কিন্তু দেখবেন ইডিয়মস এন্ড ফ্রেজ। প্রত্যেকের বাসায় নিশ্চয়ই বিভিন্ন রকমের গ্রামার বই আছে আমি বিশ্বাস করি। এই গ্রামার বইতে দেখবেন প্রভার্ব রয়েছে, প্রবাদ বাক্য, ইডিয়মস এন্ড ফ্রেজ রয়েছে, অনেক কিছু আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হয়। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। আমরা মায়েরা যখন তরকারি রান্না করি, শুধু কি একটা আইটেম দিয়ে তরকারি হয়? মনে করেন আপনি একটা সবজি দিয়ে তরকারি রান্না করবেন, তো সেই সবজিটা প্রথমে লাগবে, ওর সঙ্গে পানি লাগবে, পেঁয়াজ রসুন জিরা মশলা, যে মাছ দিয়ে রান্না করবেন মাছ লাগবে, সবকিছু মিলাইয়েই তো একটা তরকারি। তো এখানে ইংলিশের একটা তরকারি বা ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আপনাকে টেন্স জানা লাগবে, পার্টস অফ স্পিচ জানা লাগবে, সেন্টেন্স জানা লাগবে, মডাল জানা লাগবে, সেমি মডাল, কত কিছু আছে। তো এই ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো আপনারা মুখস্থ করবেন। এর শীট আছে কিন্তু এগুলো আমি দিতে চাই না, কারণ এগুলো দিলে অনেকে এমনি এক ভার্বের শীট দিয়েছি তাই দেখেন আমরা পড়ে পারি না। তো এইটা ফর দ্য টাইম বিং একটা ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা কখন বলতে হয়? শেষে। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, আমি আশা করি আমাদের এই সংলাপটি আমাদের ভবিষ্যৎ জীবনে সাহায্য করবে, অনেক কাজে দেবে। উই উইল মেট উইথ অ্যানাদার টাইম অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, আমরা পরবর্তীতে কোনো একটা সময় আবার অন্য একটা টপিক নিয়ে হাজির হব। স্টে ওয়েল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। ততক্ষণ সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখছেন কত সুন্দরভাবে আমি শেষ নামিয়ে দিলাম, কত সুন্দরভাবে শুরু করলাম। এই যে মাত্র 2-3টা লাইন একটু মুখস্থ করে দেওয়া যাবে না? আমার মনে হয় যাবে। এগুলো মুখস্থ করলে হঠাৎ করে আপনাকে কেউ যদি বলে যে আপনি ইংলিশে এখানে একটা বক্তব্য দেন, যেমন এই যে আমাদের বাংলাদেশে এই রোহিঙ্গা প্রজেক্ট ভিজিট করার জন্য মিতা আফরোজ, আপনি তো জানেন, অ্যান্তোনিও গুতেরেস, উনি এসেছেন আপনার ইয়ে থেকে, ওই যে জাতিসংঘ থেকে। তো উনি কিন্তু আগামীকাল 1 লক্ষ রোহিঙ্গার সঙ্গে ওখানে ইফতার পার্টিতে যোগদান করবেন। ওখানে নতুন সাজে সাজানো হয়েছে, হ্যাঁ, এবং ওখানে নতুন সাজে সাজানো হয়েছে, এবং ওনার নিরাপত্তা জোরদার করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এইটা হঠাৎ করে মনে করেন আপনাদের ক্যাম্পে বা অন্য কোনো ক্যাম্পে উনি আসলেন, ক্যাম্প পরিদর্শন করছেন, বলা হলো যে আমাদের এখানে যারা চাকরি করছেন তাদের তরফ থেকে কেউ একজন একটু প্রেজেন্টেশন দেন, একটু ইংলিশে কথা বলেন আমাদের এই মহাসচিব স্যারের সঙ্গে সামনে, তখন আপনাকে এইগুলো দিয়ে আপনি বলতে পারবেন। এই হচ্ছে প্রথম, আর এই হচ্ছে শেষ নামানো। এই যে এখানে আছে লাস্ট ফিনিশিং সিস্টেম 1, ফিনিশিং সিস্টেম 2। ফিনিশিং সিস্টেম 2টা একটু দেখেন, মাত্র 2টা বাক্যে বলা যায়। দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, আপনার মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট, সি ইউ নেক্সট, পরবর্তীতে আবার দেখা হবে বা কথা হবে। দেখছেন এখানে এই যে প্রেজেন্টেশন দেওয়ার পরে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা কেউ একটু পড়তে পারবেন? দেখেন এখানে আমরা টেন্স ব্যবহার করে কত সহজে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা লিখে ফেলেছি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম, এটা একটু পড়েন, পড়েন। Assalamualaikum. Good morning, you all.
Well, I am glad to introduce myself. My name is Mita. My name is Mita. I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagherat. At present, I am living in Coxbazar. I am a service holder. কি বলে যাচ্ছে জানি না। অবশ্যই বলেন, ভুল I হলে am সমস্যা having নেই। I am having my undergraduate graduate program from TT University in English Language and Literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only 1 sister. My father is businessman and my mother is a housewife. I am married or single. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. তারপর my future My plan future is plan is to be a teacher. That's all about me. Thank you for keep patience hearing. thank you I for have patience grown hearing. up I have grown up up in an extended family. অর্থাৎ এখানে এই বাক্যটা ভিতরে এক জায়গায় দিয়ে দিবেন। এখানে আমি আলাদাভাবে একটা লিখে দেখিয়েছি যে আমি একটা বড় পরিবারে বেড়ে উঠেছি। তো দেখেন এখানে কি ব্যবহার করেছি, এই যে আই অ্যাম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমাকে নিজেকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি ধন্য বা আমি আনন্দিত। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মাই নেম ইজ সৈকত, এই যে মাই নেম ইজ, তাহলে এই বাক্যটা কোন টেন্স? আগে তো আমাকে টেন্সটা খুঁজে বের করতে হবে। আগে তোমাকে বুঝতে হবে বাংলায় আমার নাম সৈকত, আমার নাম হয় সৈকত, মাই নেম ইজ সৈকত। দেখেন বাংলা এই বাক্যে কোনো ভার্ব নেই, আমার নাম সৈকত। ওখানে কিন্তু একটা ভার্ব মনে মনে নিয়ে আসতে হয়, আমার নাম হয় সৈকত, মাই নেম ইজ সৈকত। আই এম 25 ইয়ার্স ওল্ড। দেখেন এখানে বেশিরভাগ প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি। এই টেন্সের যে ন্যূনতম ব্যবহারটুকু, এইটুকু জানলেই কিন্তু আমরা এই প্রেজেন্টেশন দিতে পারবো। আর প্রেজেন্টেশন দিতে পারলে আপনাদের নিজেদের কাছে, দেখেন এখানে আরেকটা প্রেজেন্টেশন 2 অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। আমি একটু এটা পড়ি, সবাই ভালোভাবে একটু শুনবেন, তারপর আপনারা পড়বেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। এখানে যার যার নামটা বলবেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে সত্যিই আনন্দিত। I will try to say something about my daily activities. I get up early in the morning every day. প্রতিদিন আমি সকালে খুব সকালে ঘুম থেকে উঠি। I brush my teeth, আমি আমার দাঁত ব্রাশ করি। Then I wash my face and take ablution for perform ফজর prayer. After that I do something morning exercise. তারপর আমি কিছু সকালের ব্যায়াম করি। তারপর দেখেন then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That all about my daily activities. Thanks for patience hearing. দেখছেন কত সহজে নিজের দৈনন্দিন জীবন মাত্র 8 থেকে 10টি বাক্যে বর্ণনা করেছে। এটা একজন একটু পড়েন তো, কে পড়তে পারবেন? নিজেদের ভিতর পড়লে এটা বেশি কাজে। হ্যাঁ পড়েন, আপনি পড়েন, শারমিন আক্তার। Assalamu alaikum. Good afternoon, you all. This is Shamin Akhtar before you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. Then I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That all about my daily activities. Thanks for patience hearing. ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো পড়েছেন। দেখেন তাহলে হ্যাঁ বলেন। This is Mr. সৈকত before you. এটার অর্থ কি বোঝাচ্ছে? এটার অর্থ হচ্ছে আপনাদের সামনে আমি মিস্টার সৈকত, অথবা এটা সৈকত, বা এটাই বাংলাটা যে এরকম হবে, আপনাদের সামনে আমি সৈকত দাঁড়িয়ে কথা বলছি। দিস ইজ মিস্টার সৈকত, এই হয় মিস্টার সৈকত বিফোর ইউ, আপনাদের সামনে। এটা খুব একটা ভালো সেন্টেন্স, যখন কখনো বক্তব্য দিতে হয় ডেস্কের সামনে দাঁড়িয়ে এইভাবেই বলতে হয়, দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ মিসেস মিতা আফরোজ বিফোর ইউ। এখানে আপনার নামটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনাদের সামনে আমি মিস্টার সৈকত, এর বাংলাটা হচ্ছে এইটা।
এগুলো জানবেন, না জানলে আমাকে বলবেন। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। হ্যাঁ বলেন। এখানে তো মনে হয় ফিলিংস আর হিয়ারিং হচ্ছে জিরান, হ্যাঁ মেবি, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, গ্ল্যাড, এই যে দেখেন এখানে বলছে আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। না, এখানে ফিলিংস কিন্তু কোনো ভার্ব না। এখানে শোনেন, এই যে বললাম না একটা, করা যায় হ্যাঁ এখানে দেখেন, আই এম একটা পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচ, এই যে আপনি মনে করেন যখন বাসায় থাকেন, আপনার সন্তান আপনাকে আম্মু বলছে। আপনি যখন স্কুলে যদি চাকরি করেন, স্কুলে যান, আপনার ছেলেমেয়েরা আপনাকে ম্যাম বলছে, স্যার বলছে। আপনি ব্যক্তি কিন্তু একই। আপনি, কেউ আপনাকে আন্টি বলে ডাকছে, কেউ ভাবি বলছে, বিভিন্ন নামে ডাকছে, কিন্তু ব্যক্তি তো আপনি এক। এই ফিলিংস, ফিল মানে হচ্ছে অনুভব করা, কিন্তু এখানে ফিলিংস মানে হচ্ছে অনুভূতি গুলা। আই অ্যাম রিয়েলি গ্ল্যাড, আমি সত্যিই আনন্দিত, টু শেয়ার মাই ফিলিংস, আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে আমি আনন্দিত। এখানে ফিলিংস মানে হচ্ছে অনুভূতি, এটা কিন্তু নাউন। স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে জিরান আর পার্টিসিপলের পার্থক্যটা, মানে এখানে আপনি বলছেন না কালকে এই জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে যেমন আমরা এখানে বলি থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং, মানে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। তা আমরা যদি এখানে ইট ব্যবহার করি থ্যাংকস ফর পেশেন্স ইট, মানে ধন্যবাদ ইহা ধৈর্য সহকারে শোনার জন্য, তাহলে তো মনে হয় অর্থটা ঠিক থাকে, ওইটাই বলতে ঠিক চাচ্ছিলাম আর কি, থাকে, যে হ্যাঁ, এখানে অর্থ জিরান যদি ঠিক থাকে ইট বসানোর পরে, তাহলে ওইটা হয়ে যাবে হচ্ছে জিরান্ড। আর যদি অর্থ ঠিক না থাকে, ওইটা পার্টিসিপল। এটার ক্লাসটা নিব, এখানে অনেকেই তো ক্লাসটা করিনি, আপনি হয়তো গতকালকে ব্যাচের ক্লাস করেছিলেন। তো জিরান্ড আর পার্টিসিপলের ব্যবহারটাও দেখাবো। জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, পার্টিসিপলও তাই, কিন্তু জিরান্ড ভার্ব আর নাউনের কাজ করে, আর এই পার্টিসিপল কি করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আবার ওইটা কথা বলতে গেলে অন্য লাইনে চলে যাবে। তো দেখেন এখানে কি বললাম, এখানে প্রেজেন্টেশন 2 তে দিলাম অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি দৈনন্দিন জীবনে কি কি করি সেটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো দেখেন এখানে আমরা টেন্স ঠিক রেখে, এই যে যে টেন্সটা আমরা করছিলাম, কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকে, তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। এর গঠন প্রণালীটাও খুব সহজ, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং, তুমি পড়িতেছিলে, ইউ ওয়ার রিডিং, মেয়েটি গান করিতেছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে অজয়ার বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসিয়েছিলেন, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর। এই যে বাক্যগুলা, এখানে কি করতে হবে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আর পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেল আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। অতীতকালে দুটি কাজ একই সাথে চলছিল বুঝালে দুটিরই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম। অর্থাৎ অতীতকালে দুটি কাজ যদি একই সময়ে চলে এমন বুঝায়, তাহলে দুটি কাজই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। কিভাবে হয় আমরা একটু দেখি। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং আ বুক while he was sleeping, I was reading a book while he was sleeping। নোট টু দেখেন, অতীতের একটি কাজ চলাকালীন আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটির পাস্ট ইনডেফিনিট হয়। আবার একটু দেখি কি বলছে, অতীতের একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, মানে একটি কাজ চলছিল তার ভিতরে আরেকটি কাজ সম্পাদন হলো, এমন বুঝালে যেটি চলছিল সেটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন দেখেন, সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। আমরা এমন বাক্য দৈনন্দিন জীবনে বলি না, যে সে যখন আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। একটি হবে পাস্ট ইনডেফিনিট, আরেকটি হবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন, হোয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, আই ওয়াজ রিডিং এ নোভেল, আই ওয়াজ রিডিং আ নোভেল। এই একটি বাক্য, এই যে দ্বিতীয় বাক্য, এইটা কিসে করলাম, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর প্রথম বাক্য কিসে করলাম, পাস্ট ইনডেফিনিট। কি কেন করলাম, যখন সে আমার কাছে এসেছিল, এটা বোঝাই যাচ্ছে পাস্ট ইনডেফিনিট। হোয়েন হি কেম টু মি, যখন সে আমার কাছে এসেছিল, আমি তখন কি করিতেছিলাম, আমি উপন্যাস পড়া অবস্থায় ছিলাম, আই ওয়াজ রিডিং আ নোভেল। আরেকটি আমরা একটু দেখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন আপনাদের অনেকেরই অনুরোধ থাকে ভাইয়া টেন্সটা বুঝাবেন,
সেই টেন্স আপনাদের জন্য কিন্তু আজকে ক্লাসটা নিচ্ছি। কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে তার কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি কাজটি করতে থাকবো, আমি ভাত খেতে থাকবো, তারা স্কুলে যেতে থাকবে, আমরা মাছ ধরতে থাকবো, বাবা একটা উপন্যাস লিখিতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে চলমান কোনো ভাব বুঝাবে। চিনবো কিভাবে? বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, ইতে থাকবো, ইতে থাকিবে, এইগুলা থাকবে। যেমন তুমি কাজটি করতে থাকবে, আমি স্কুলে যেতে থাকবো। অর্থাৎ এখানে গঠন প্রণালী হবে খুবই সহজ। সাবজেক্ট বসবে প্রথমে, তারপর শ্যাল বি বা উইল বি বসবে। সাবজেক্ট বসবে প্রথমে, তারপর শ্যাল বি বা উইল বি বসবে, তারপর মূল ভার্বের পর আইএনজি বসবে। যেমন দেখেন, আমি করতে থাকবো, এখানে কোনো অবজেক্ট নাই, কি কাজটি করতে থাকবো, অঙ্কটি করতে থাকবো এমন না, শুধু লিখলাম আমি করতে থাকবো। আই উইল বি ডুইং, এখানে শ্যাল বি লেখা হয়েছে, বর্তমান বেশিরভাগ জায়গায় উইল বি দিতে হবে। আই উইল বি ডুইং। তুমি করতে থাকবে, ইউ উইল বি ডুইং। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই উইল বি ওয়েটিং ফর ইউ। অর্থাৎ খুবই সহজ। সাবজেক্ট, তারপর শ্যাল বি বা উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি। তো দেখেন এখানে আমরা তিনটা টেন্সের কন্টিনিউয়াস ফর্ম খুবই ভালো করে দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি ইটিং রাইস। এই বাক্যগুলো কিভাবে আবার প্রত্যেকটা বাক্য কন্টিনিউয়াস অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মে আছে। আই অ্যাম ইটিং রাইস, এটাকে নেগেটিভ করব কিভাবে? ওই যে অক্সিলারি ভার্ব অ্যাম, ওর সঙ্গে শুধু নট দিব। আই অ্যাম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি? অ্যাম আই ইটিং রাইস। অক্সিলারি ভার্বটা সবার প্রথমে চলে আসবে, আর বাদ বাকি সব ঠিক থাকবে। আমি কি ভাত খাচ্ছি না? অ্যাম নট আই ইটিং রাইস। অর্থাৎ প্রত্যেকটা বাক্য কিভাবে চার ভাবে আমরা মুভ করতে পারি সেই বিষয়টাও আমরা একই সঙ্গে দেখলাম, প্রেজেন্টেশনটা দেখলাম। তো এই যে বিষয়গুলো আজকে পড়ালাম, সবাই কি মোটামুটি বুঝতে পারছেন যে টেন্সের ব্যাপারটা? এবং এই যে কাজটা, এই শীটটা দেখেন আপনাদের আজকে আবারও আমি দিয়ে দিব, যদি কারো কাছে না থেকে থাকে। এটা আজকে আপনারা এই কাজটুকু করবেন, এই যে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 2 এখান থেকে করবেন ডে 3 আগ পর্যন্ত। রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, বিড়ালটি একটি ইঁদুর ধরেছিল, তুমি কি ভাত খেয়েছিলে। এখান থেকে আপনারা এই ডে 3 উপর পর্যন্ত একটু করে রাখবেন। এটা করলে প্রেজেন্টেশন দেওয়া সহজ হবে, ফ্রি হ্যান্ড রাইটিং সহজ হবে, স্পোকেন ইংলিশ সহজ হবে। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু আমরা একসময় শিখেছি, আগের কালে কিন্তু এগুলো ছিল। তো এই ট্রান্সলেশন গুলো আপনারা একটু খাতায় লিখবেন, একটু প্র্যাকটিস করবেন। 3 পর্যন্ত, এই 3 আগ পর্যন্ত, অর্থাৎ এই 25 দাগ পর্যন্ত করবেন। 25 পর্যন্ত, এই যে আমি কি সেখানে, আপনি কি সেখানে গিয়েছিলেন, এই পর্যন্ত করবেন। তার এমনি মোট কতগুলো আছে এই শীটে? এই শীটে অনেক আছে, শেষ পর্যন্ত গিয়ে দেখতে হবে। এটা